ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। লাস্ট ক্লাসে আমরা অগ্রগামী তরঙ্গ দিয়ে শেষ করছিলাম, তাই না? আমরা এবং একদম লাস্ট ক্লাসে যে সমীকরণটা পাইছিলাম সেটা কি ছিল? অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এ ছিল, আমি আরেকবার লিখি জিনিসটা। অগ্রগামী তরঙ্গের সমীকরণ এ ছিল y ইকুয়াল টু a sin 2 π/λ ইন্টু vt মাইনাস এক্স। আশা করি এতটুকু তোমাদের মনে আছে, এবং এটার বিভিন্ন রকম রূপ আমরা দেখছিলাম। ঠিক আছে, এটাকে কনভার্ট করতাম আর কি। কি কি দিয়ে কনভার্ট করতাম? যেমন ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা জানি, এটা দিয়ে কনভার্ট করতাম। তারপর ওমেগা সমান 2 π f জানি। এগুলো বসায় বসায় আমরা অনেক রকম সমীকরণ পাইছিলাম অগ্রগামী তরঙ্গ। এখন এখানে খেয়াল করো, এই যে অংশটুকু আছে স্পেসিফিক, এই যে অংশটুকু আছে 2 π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, এই অংশটুকুকে বলা হয় দশা। এটাকে কি বলা হয়? দশা। এখন দশা কাকে বলে সেটা তো জানি, লাস্ট ক্লাসে পড়ে আসছি। এখন একটা সমীকরণে তোমাদেরকে যদি দশা বের করতে বলে, তাহলে এটাই হচ্ছে দশা। তাহলে আমি এটা আলাদা করে লিখে দিই। দশা, দশাকে প্রকাশ করা হয় পাই দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? পাই দিয়ে। পাই ইজ ইকুয়াল 2 π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। আশা করি ক্লিয়ার এটুকু। এবার শোনো, এখন এই দশা যে বের করতেছি, দশার সাথে আরো একটা জিনিস চলে আসে, যেটা অনেকবার শুনছো আমার মুখে, সেটা হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য, ঠিক আছে? এই দশা পার্থক্য জিনিসটা দুই রকম হইতে পারে। একই তরঙ্গের ক্ষেত্রে হইতে পারে, দুইটা ভিন্ন পথের জন্য, অথবা দুইটা ভিন্ন তরঙ্গের জন্য একই সময়ে হইতে পারে। তাহলে এখানে কেস আসতেছে দুইটা। তাহলে প্রথম সিনারিওটা হচ্ছে x1 ও x2 দূরত্বে কি সময়ে দশা পার্থক্য। দশা পার্থক্য, তার মানে এখানে একটা নির্দিষ্ট সময়ে দুইটা পথের জন্য দশা পার্থক্য বের করা হচ্ছে। আশা করি বুঝাইতে পারছি জিনিসটা কেমন। আমি যদি গ্রাফিক্যালি দেখাই, মনে করো এখানে আমার একটা তরঙ্গ অঙ্কন করি। মনে করো এখানে আমার একটা তরঙ্গ আছে, ঠিক আছে? ওকে, আমার স্পেসিফিক এই পয়েন্টে ডিস্টেন্স কত হবে? ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে, এই পথের ডিস্টেন্সটা হচ্ছে x1, ঠিক আছে? তারপর আরেকটা পথ ধরে নিচ্ছি, ধরো এখানে, কথার কথা, এখানে একটা কণার ডিস্টেন্স হচ্ছে কত? x2। এটা আমরা ধরে নিলাম। এই যে, ক্লিয়ার? এখন তাহলে ওর পথ পার্থক্য কত হবে? এই ডিস্টেন্সটা না ওর পথ পার্থক্য? পথ পার্থক্য মানে দুইটা পথের মধ্যবর্তী ডিস্টেন্স, ঠিক আছে? ওকে, এবার দেখো, তাহলে আমরা x1 এর জন্য, x1 এর জন্য φ1 কি লিখতে পারি? φ1 সমান হবে 2 π/λ ইন্টু ভিটি, একটা নির্দিষ্ট সময়, তার মানে টি ফিক্স থাকবে, মাইনাস x1। আর x2 এর জন্য কি লিখতে পারি? x2 এর জন্য দশা φ2 সমান 2 π/λ ইন্টু ভিটি মাইনাস x2। আশা করি বোঝা গেছে। দেখো, এটা একই তরঙ্গের জন্য দেখতেছি, ক্লিয়ার? একই তরঙ্গের জন্য দেখার কারণে লেমডা সেম দুইটারই, তাই তো সেমই থাকবে। টিটা একটা নির্দিষ্ট সময়, মানে একটা নির্দিষ্ট সার্টেন মোমেন্টে দুইটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, এদের মধ্যে পথ পার্থক্যের কারণে দশা পার্থক্য আমরা দেখতেছি। তাই এদের টাইমটাও সেম, ঠিক আছে? এরপর ভিটাও সেম, যেহেতু একই তরঙ্গ, একই তরঙ্গের বেগও তো কি হবে? সেমই হবে। আশা করি এতটুকু বোঝা গেছে। তাহলে এটা হচ্ছে x1 এর জন্য দশা,
এটা হচ্ছে x2 এর জন্য দশা। তাহলে দশা পার্থক্য বলতে কি বোঝায়? দুইটা দশার মধ্যবর্তী ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, সুতরাং দশা পার্থক্য, এটাকে ধরো আমরা লিখতেছি ডেল ফাই দিয়ে। ঠিক আছে, ডেল ফাই না, এটাকে আসলে প্রকাশ করা হয় স্মল ডেল দিয়ে। আগেও দেখাইছিলাম লাস্ট ক্লাসে। এই যে দেখো, অগ্রগামী তরঙ্গ প্রমাণ করার সময় এটা দেখাই আসছিলাম। একটু দেখো, এই যে এই অংশটা মনে পড়ে নাকি দেখো তো, এটা। তারপর এই যে দশা পার্থক্য, আশা করি মনে আছে এগুলো, তাই না? ওকে, মনে না থাকলে আমাকে জানাইও, ঠিক আছে? তো দেখো, তাহলে স্মল ডেল দিয়ে লিখি এটাকে। স্মল ডেল সমান কত হবে? স্মল ডেল সমান হবে φ2 মাইনাস φ1, অথবা φ1 মাইনাস φ2, যেটা খুশি করতে পারো। তাহলে এখান থেকে আমাদের আসবে 2π/λ vt মাইনাস x2 মাইনাস 2π/λ vt মাইনাস x1। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার কি আসবে? 2π/λ x1 মাইনাস x2। 2π/λ ইন্টু ভিটি, 2π/λ ইন্টু ভিটি, দুইটার জন্য কাটাকাটি গিয়ে এইটা আসবে। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার এতটুকু? আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে সেকেন্ড সিনারিওতে যাই। চলো, সেকেন্ড সিনারিও দেখার আগে আরো কিছু জিনিস দেখাইনি। সেটা কি? দেখো, আমরা তাইলে একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে, সুতরাং দশা পার্থক্য ইজ ইকুয়াল 2π/λ ইন্টু পথ পার্থক্য। আশা করি এটা বুঝছো। এই দেখো, ডেল দশা পার্থক্য, 2π/λ তো কনস্ট্যান্ট, এই যে দুইটাতেই কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে পথের পার্থক্য। ক্লিয়ার? ওকে, এরপর আমরা তাহলে কি বের করতে পারি এই সিনারিওটা থেকে? এই সিনারিও থেকে ধরো পথ পার্থক্য 0, লেমডা, 2λ, 3λ যদি বসাই, হলে দশা পার্থক্য কেমন পাবো? দশা পার্থক্য, খেয়াল করো তো, পথ পার্থক্য যদি 0 হয়, দশা পার্থক্য হয়ে যাবে কি? 0। পথ পার্থক্য যদি লেমডা হয়, দশা পার্থক্য হবে 2π। পথ পার্থক্য 2λ হলে পথ পার্থক্য কত হবে? 4π। 3λ হলে 6π, তাই না? বোঝা গেছে? আবার পথ পার্থক্য, আমি তো এটা প্রতিটা কার জন্য দেখছি, একটা একটা পরপর তরঙ্গ দৈর্ঘ্যের জন্য দেখছি। এখন আমরা যদি হাফের জন্য দেখি, পথ পার্থক্য λ/2, 3λ/2, 5λ/2 হলে দশা পার্থক্য কত হবে? এখানে যদি তুমি λ/2 বসাও, তাহলে এখান থেকে পাবা 5, অনলি 5। 3λ/2 বসাইলে পাবে 3π। 5λ/2 বসালে পাবা 5π। আশা করি বোঝা গেছে। তাহলে আমি যদি এটাকে একটু গ্রাফিক্যালি দেখাই, তাহলে জিনিসটা দেখো কেমন দেখতে হবে। ঠিক আছে,
এখানে এইটা হচ্ছে আমার লেমডা, এখানে একটা লেমডা, এখানে 2 লেমডা, এরকম হবে। ঠিক আছে? আবার এই জায়গাতে হবে কত? এই জায়গাতে হবে লেমডা/2, এই জায়গাতে হবে 3 লেমডা/2, এই জায়গাতে হবে 5 লেমডা/2, এরকম চলতে থাকবে ক্রমান্বয়ে। তাহলে আমরা লেমডার জন্য কত পাচ্ছি? এই পয়েন্ট হচ্ছে, এখানে হচ্ছে 2 পাই। ভুল করছে, এখানে হবে 2 পাই, এখানে হবে 4 পাই। বোঝা গেছে? আর লেমডা/2 এর জন্য কত পাইছিলাম? লেমডা/2 এর জন্য পাইছিলাম পাই। 3 লেমডা/2 এর জন্য 3 পাই। 5 লেমডা/2 এর জন্য 5 পাই। বুঝছো? প্রতি একটা অর্ধ লুপ লুপ যদি ক্রস করে, এই যে এটা একটা লুপ, মানে অর্ধ লুপ, এটা একটা অর্ধ লুপ, এটা একটা অর্ধ লুপ, তাই না? এরকম চিন্তা করতে পারো। একটা একটা ক্রস করলেও পাই পাই করে আগায়। ক্লিয়ার? পাই, তারপর 2 পাই, তারপর 3 পাই, তারপর 4 পাই, তারপর 5 পাই। আর লেমডার ক্ষেত্রে কি হচ্ছে? লেমডা/2 এর গুণিতক, মানে পূর্ণ সংখ্যা। এটা একটা একটা লেমডা/2, এখানে 2টা লেমডা/2, এখানে 3টা লেমডা/2, এখানে 4টা লেমডা/2, এখানে 5টা লেমডা/2। বোঝা গেছে? এভাবে আগাচ্ছে প্রতিটা। না মাথায় রাখিও, এমসিকিউ তে লাগে। আশা করি এটুকু ক্লিয়ার। এরপর আমরা সেকেন্ড সিনারিওতে যাই। হ্যাঁ, সেকেন্ড সিনারিও হচ্ছে, দাঁড়া, উম, একটি তরঙ্গের দুইটি ভিন্ন সময়ে তথ্যটা দশা পার্থক্য। ঠিক আছে? তরঙ্গের না বলে একই কণারও চিন্তা করতে পারো। ঠিক আছে? তাহলে এটাতে আমরা কি লিখতে পারি? দুটা ভিন্ন সময়ের জন্য দেখতেছি, তাহলে একটা কণার জন্য ধরো φ1 ছিল প্রথম, t1 সময়ে ও ছিল φ1, তাহলে 2 পাই/লেমডা ইন্টু v t1 - x হবে। φ2 সমান কত হবে? 2 পাই/লেমডা ইন্টু v t2 - x। জিনিসটা কেমন আমি যদি একটু চিত্র আকারে দেখাই, মনে করো এখানে আমাদের প্রতিটা কণা কম্পনশীল থাকে না? ধরো এভাবে যাচ্ছে, ভালো কথা, কিন্তু প্রতিটা কণা ধরো এখন এই পয়েন্টে আছে, কিন্তু ধরো ও t1 সময়ে এখানে আছে, কত সময়? t1। t2 সময়ে ও আবার নিচের দিকে মুভ করতে পারে বা উপরের দিকে মুভ করতে পারে না? এটুকু বুঝছো? তো একজন বলো, বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ স্যার, বুঝছি। বুঝছো? তাহলে ধরো একটা সময়ে এই কণাটা এখন এই পজিশনে আছে, ঠিক t2 সময় পর কি হয়ে গেল? ধরো কণাটা এখানে চলে আসে, ধরো কণাটা এই মোমেন্টে এখন এভাবে আছে, উম, এভাবে আছে। ঠিক আছে? তাহলে কণাটা এখন কোথায়? এখানে চলে আসছে না? t2 সময়। ধরো এটা t1 সময়ে দেখছি, এটা t2 সময়ে দেখছি, কারণ তরঙ্গ তো আপস এন্ড ডাউনে থাকে, তাই না? তাহলে একই কণা t1 সময়ে ওর দশা ছিল এটা, t2 সময়ে দশা ছিল এটা। ঠিক আছে? এটাকে একই তরঙ্গের না বলে একই কণার বললে আরো বেটার। একই কণার, একই কণার দুটি ভিন্ন সময়ের মধ্যে দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্যটা কত হবে? তো দশা পার্থক্য ডেল সমান φ1 - φ2, অথবা φ2 - φ1।
তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে ডিরেক্ট লিখে দিই, হ্যাঁ। আচ্ছা না, আমি এই লিখি 2 পাই বাই ল্যামডা ইন্টু VT1 মাইনাস এক্স মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু VT2 মাইনাস এক্স 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এই দুইটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমার এখানে একদম লাস্টে থাকবে 2 পাই বাই ল্যামডা ইন্টু VT1 মাইনাস VT2। তাহলে আমরা ভিটাও কমন নিতে পারি। ডেল সমান কি পাবো? 2 পাই বাই ল্যামডা ভি T1 মাইনাস T2। তাহলে 2 পাই V বাই ল্যামডা ডেল টি লিখতে পারি। আশা করি বুঝছো, এটা লেখা যায়। Clear? এখন ধরো এই ডেলটি, এখানে ডেলটি যদি পর্যায়কাল হয়, তাহলে ডেলটি সমান কি হবে? ক্যাপিটাল টি। তাহলে আমরা এখান থেকে ডেল সমান পাচ্ছি, ডেল সমান পাচ্ছি 2 পাই V বাই ল্যামডা ইন্টু ক্যাপিটাল টি। বুঝতেছো? আবার দেখো, ভি ইকুয়াল টু জানি এফ ল্যামডা, তাহলে V বাই ল্যামডা সমান কত? এফ। আবার V বাই ল্যামডা সমান কত? 1 বাই ক্যাপিটাল টি। লেখা যায়? যায়। তাহলে এখানে দেখো 2 পাই V বাই ল্যামডার জায়গায় 1/t টি, কাটাকাটি গেলে কত আসে? 2 পাই। এখান থেকেও প্রমাণিত হয় যদি এক পর্যায়কাল পর পর 2 পাই করে দশাপার্থক্য চেঞ্জ হয়। এক পর্যায়কাল পর পর কি হয়? 2 পাই করে দশাপার্থক্য চেঞ্জ হয়। এই যে দেখো, এখানে যে এটা দেখাইছিলাম, এই যে এই পুরোটাতে একটা পর্যায়কাল অতিক্রম করে 2 পাই হয়েছে, আরো একটা পর্যায়কাল অতিক্রম করে 4 পাই, মানে আরো 2 পাই অতিক্রম করছে। আরো একটা পর্যায়কাল গেলে আরো 2 পাই অতিক্রম করবে। এই জিনিসটা কিন্তু আমরা ওইখানেও পাইছি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো তোমাকে যদি বলে 5 পর্যায়কাল পরে দশা পার্থক্য কত হবে একই কণার জন্য, তাহলে এই জায়গাটাতে কত বসে যাবে? এই জায়গাটাতে বসে যাবে 5t। তাহলে আমরা 10 পাই পাবো। আশা করি বুঝতেছো। বুঝছো এতটুকু? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, বোঝা গেলে তাহলে এখানে একটা নোট মাথায় রাখতে পারো। একটা পয়েন্ট হচ্ছে প্রতি পর্যায়কাল পরপর কণাসমূহ সমদশায় ফেরত আসে। আশা করি বুঝছো এতটুকু। এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তীব্রতা। এখন আমরা শুরু করতেছি তীব্রতা। হুম, আমি তীব্রতার সংজ্ঞাটা একটু লিখি, তারপর এক্সপ্লেন করতেছি।
দেখো এটা দিয়ে কি বোঝাতে চাইছে, কোন একটা অগ্রগামী তরঙ্গের সমকোণে, ধরো জিনিসটা হচ্ছে এই বরাবর একটা তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে? এই তরঙ্গ যে যাচ্ছে এটার সাথে 90 ডিগ্রি কোণে এখানে একটা তল চিন্তা করা হয়েছে, ঠিক আছে? বুঝতেছো? এই তলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তিটা প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় তীব্রতা, ঠিক আছে? তরঙ্গ যখন প্রবাহিত হয় সে তো অবশ্যই শক্তি ট্রান্সফার করে, তাই না? এটা তো আমরা পড়ে আসছি। এবং অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে শক্তি কি হয়? ট্রান্সফার হয়। এটাও আমরা গতকালকে পড়ে আসছি, মানে লাস্ট ক্লাসে পড়ে আসছি। তাহলে এটাতে আমরা আশা করি বুঝতে পারতেছি যে একটা অগ্রগামী তরঙ্গ যখন প্রবাহিত হচ্ছে তার সমকোণে যদি একটা তল কল্পনা করা হয়, সেই তলে প্রতি একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ শক্তি যাচ্ছে সেটাকে বলা হয় তীব্রতা, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, ঠিক আছে? তাহলে আমি এটাকে মুছে দিই, খেয়াল করো। আমি এখানে একটা সিলিন্ডার আকৃতির অংশ চিন্তা করলাম, ঠিক আছে? যেটার মধ্যে দিয়ে আমার তরঙ্গ যাবে। তাহলে এটার মধ্যে দিয়ে মনে করো আমার তরঙ্গটা প্রবাহিত হচ্ছে। এটার দৈর্ঘ্য ধরে নিলাম, লেন্থ হচ্ছে এক্স, এক্স, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, তীব্রতাকে আই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তীব্রতা আই, কারণ হচ্ছে ইন্টেন্সিটি, ওই কারণে আই। আই সমান হচ্ছে ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। ক্লিয়ার? তো এটা কেমনে আসছে? কোন অগ্রগামী তরঙ্গের সমকোণে অবস্থিত প্রতি একক ক্ষেত্রফল এ, একক ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে, তাই টি দিয়েও ভাগ করা হয়েছে, যে পরিমাণ শক্তি অতিবাহিত হয়। ক্লিয়ার? এবার এটাকে আমরা কি লিখতে পারি দেখো, আমরা এটাকে একটু সাজাই গুছাই নিই। এটা ই ডিভাইডেড বাই এর সাথে লেন্থটা গুণ করে আবার, মানে ভাগ করছি আবার গুণ করে দিছি, কোনো সমস্যা আছে? আশা করি নাই। এখন এখানে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এক্স ইকুয়াল টু ভিটি। ভি মানে কিন্তু তরঙ্গের বেগ, তাহলে ভি সমান কত হবে? এক্স বাই টি। তাহলে আমরা এই জায়গাটাতে ভি বসাই দিতে পারি। তাহলে আমার কি আসবে? ই ডিভাইডেড বাই, এবার খেয়াল করো, এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে লেন্থ, মানে এই অংশের এরিয়া হচ্ছে এ, আর এটা হচ্ছে লেন্থ, তার মানে এটা ভলিউম বোঝাচ্ছে না? ভলিউম বোঝাইলে এটাকে আমরা কি লিখতে পারি? ই বাই ক্যাপিটাল ভি, এটা হচ্ছে ভলিউম, ইন্টু স্মল ভি, এটা হচ্ছে ভ্যালোসিটি। ক্লিয়ার? এটা দিয়ে বোঝাচ্ছে আয়তন, আর এটা দিয়ে বোঝানো হচ্ছে বেগ। আশা করি বুঝছো। এবার দেখো, আমার যে শক্তিটা প্রবাহিত হচ্ছে তার অবশ্যই কি থাকবে? একটা শক্তি থাকবে। তাহলে ই সমান, শক্তি কয় প্রকার হয়? একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তাহলে মোট শক্তি সমান বিভব শক্তি যোগ গতিশক্তি। এটা যেহেতু স্থির না, অগ্রগামী তরঙ্গ, তাহলে এর স্থিতি শক্তি হবে 0, আর গতিশক্তি হবে হাফ, হাফ এম ভি স্কোয়ার। আশা করি এতটুকু বুঝছি। তাহলে এখানে আমরা হাফ এম ভি এর জায়গায় ওমেগা ইন্টু এ হোল স্কয়ার লিখতে পারি না? সর্বোচ্চ বেগের ফর্মুলাটা সেটা আশা করি। তাহলে এখানে হাফ এম, এটাকে এম না লিখে এটাকে এম ইকুয়াল টু রো ইন্টু ভি লেখা যায় আশা করি। রো ইকুয়াল টু এম বাই ভি, ওখান থেকে ভিটা কিন্তু আয়তন, এখানে বেগ না। আর এটাকে ভেঙে দিলে আসবে রো স্কয়ার এ স্কয়ার। ক্লিয়ার? এখন এখান থেকে দেখো, হাফ রো ভি, ওমেগাকে লিখতে পারি 2 পাই এফ হোল স্কয়ার ইন্টু এ স্কয়ার। আশা করি এটা বুঝছো, কি সমান এটা। তাহলে আমরা একটু আগে একটা ইকুয়েশন পাইছি এখান থেকে,
ইন্টেন্সিটি আই সমান বাই ক্যাপিটাল বি ইন্টু স্মল বি, এটাকে ধরে নিলাম 1 নাম্বার ইকুয়েশন। আর এখন যেটা বের করলাম ই দিয়ে, সেটাকে ধরে নিলাম 2 নাম্বার ইকুয়েশন। এই 2 নাম্বার ইকুয়েশন থেকে ই এর মানটা নিয়ে আমি একে বসাবো, সিম্পলি একে বসাবো। তাহলে 1 ও 2 হতে আই সমান হবে হাফ রো ভি 2 পাই এফ হোল স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল বি ইন্টু স্মল বি। এখান থেকে ভি ভি কাটা, তো এখান থেকে আমরা পাচ্ছি তো এ হাফ তো চলে যাবে, হাফ, হ্যাঁ, এখান থেকে একটা 2 স্কোয়ার পাবো, তাহলে কাটাকাটি গেলে এটা 2 চলে আসবে। তাহলে দেখো আমি ডিরেক্ট লিখতেছি, তোমরা বুঝো নাকি দেখো, এটা 2 পাই স্কোয়ার এই এ স্কোয়ার এফ স্কোয়ার রো ইন্টু বি। আশা করি বুঝছো। এই যে 2 স্কোয়ার হইলে 4 হবে, আর এখানে 2 আছে, কাটাকাটি গেলে কত থাকবে? 2 থাকবে, 2 রাখলাম। তার সাথে আছে আমাদের পাই স্কোয়ার ছিল, এফ স্কোয়ার ছিল, এ স্কোয়ার ছিল, বসাই দিছি। রোটাকে পিছনে না বসেছি, বিটাকে পরে বসেছি। 2 পাই এফ হোল স্কোয়ার রো পি, এটাই হচ্ছে আমার ফর্মুলা, তীব্রতার ফর্মুলা। আশা করি বুঝে গেছে। এটা এভাবে মনে রাখতে পারো, আমি এভাবে মনে রাখতাম 2 পাই এফ এ এফ হোল স্কোয়ার রো পি। বিটা কিন্তু বেগ, কনফিউজ হয়েও না, এটা কিন্তু আয়তন না, এটা হচ্ছে বেগ। আবার খেয়াল করো, আমরা যদি গোলীয় পৃষ্ঠ চিন্তা করি, ঠিক আছে, গোলীয় পৃষ্ঠের ক্ষেত্রে তীব্রতা আই সমান হবে পি ডিভাইডেড বাই এ। পি হচ্ছে পাওয়ার, পাওয়ার কিভাবে আসছে দেখো, আমাদের ই বাই এ ইন্টু টি ছিল না, তাহলে শক্তিকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়? ক্ষমতা পাওয়া যায়, পাওয়ার, এটাই লিখছি। তাহলে পি বাই এ এরিয়া। এখন এরিয়াটা কি হবে? গোলীয় পৃষ্ঠের ক্ষেত্রে কি হয় দেখো, এখানে যদি একটা তরঙ্গ সৃষ্টি হয়, মনে করো একটা শব্দই তৈরি হয়েছে, এটা চারপাশে ছড়াই পড়বে না? তাহলে ও গোলীয় ভাবে কিন্তু ছড়াই পড়বে, তাইলে ওর ক্ষেত্রফলটা কত হবে? একটা গোলীয় পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটা হচ্ছে গোলীয় পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি বলো দেখি? কেউ একজন বলো। হ্যালো, এই তোমরা কি আমার কথা শুনতেছো নাকি শুনতেছো না? আমার তো বুঝতে হবে, তাই না? চ্যাট বক্সে হইলেও লিখো বুঝছো নাকি বুঝো নাই, বা কি হবে না হবে। স্যার গোলীয় পৃষ্ঠ মানে কি গোলক বোঝাচ্ছে? গোলক বোঝাচ্ছে। তো এটা বলতে কতক্ষণ লাগে তোমাদের, আমি তো বুঝলাম না। কি হবে? 4 পাই r স্কয়ার। 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা তীব্রতার 2টা ফর্মুলা পাইছি, একটা হচ্ছে P/4 পাই আর স্কোয়ার, আর একটা হচ্ছে এইটা 2 পাই এফ হোল স্কোয়ার ইন্টু রো ইন্টু বি। দুইটা থেকে আমরা দুটো জিনিস পেতে পারি। এখন একটা ফর্মুলা পাওয়া গেছে, আই ইকুয়াল টু 2 পাই এ এফ হোল স্কোয়ার রো ইন্টু বি। একটা হচ্ছে আই ইকুয়াল টু P/4 পাই
আর স্কোয়ার, তাই না? এই দুইটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এখানে আই হচ্ছে আই সমানুপাতিক এ স্কোয়ার, তরঙ্গের বিস্তারের সমানুপাতিক। আবার আই হচ্ছে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। একটু আগে মনে হয় ভুল বলছি, তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক আর কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। আবার আই হচ্ছে ঘনত্বের, ঘনত্বটা কার? মাধ্যমের ঘনত্ব, ঠিক আছে? এখানে ঘনত্বটা কি? মাধ্যমের ঘনত্ব। আবার আই হচ্ছে তরঙ্গের বেগের সমানুপাতিক। এগুলা জিনিসগুলা মাথায় রাখবা, কারণ এগুলা লাগবে কিছুক্ষণ পরেই তীব্রতার ম্যাথ করার সময় এগুলা লাগবে। আবার এই দিকে খেয়াল করো, তীব্রতা হচ্ছে যে গোলীয় তলে ছড়াই পড়তেছে তার বর্গের, তার ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এই জিনিসগুলা মাথায় রাখিও। চলো ম্যাথ করি, কয়েকটা ম্যাথ করবো এখন পড়বো। শুনুন, বায়ুতে একটি শব্দ তরঙ্গের উৎসের কম্পাঙ্ক 412 হার্জ ও বিস্তার 0.25 সেন্টিমিটার। বায়ুর ঘনত্ব 1.29 কেজি মিটার ইনভার্স হলে তীব্রতা কত? তো বলছে আমার কোয়েশ্চেন, দেখো এখানে আমাকে কি কি দিয়ে দিছে। কম্পাঙ্ক দেয়া আছে, বিস্তার দেয়া আছে, ঘনত্ব দেয়া আছে, ঠিক আছে? কিন্তু বেগ দেয়া নাই, বায়ুতে শব্দের বেগ দেয়া নাই, ঠিক আছে? তাহলে কি করতে পারি? আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, আমাদের কাছে এ আছে, এফ আছে, রো আছে, ভি নাই। বলো দেখি কি করা যায়। প্লাস 0.25, 0.25 ডিভাইড বাই 100, এটাই নিতে হবে। এটা হচ্ছে 412 হোল স্কয়ার কিন্তু 1.29। বেগটা কত দিব বলো দেখি, নাকি দিতে হবে আমাদেরকে কোয়েশ্চেনে? 330। 330 কেন? বায়ুতে বলছে তাই। হ্যাঁ 330 বসাবো, গুড, বসালে হয়ে যাবে। ঠিক আছে, বায়ুতে আমরা 330 ধরে নিই না স্বাভাবিক টেম্পারেচারের জন্য, সেটা বসাই দিই। তারপর এটা ক্যালকুলেশন করলে আমার আনসারটা চলে আসবে। পারবো? এখন কোয়েশ্চেন হচ্ছে এটার একক তো আপনি শিখাইলেন না, এটার একক হচ্ছে, খেয়াল করো, হয়ে গেল, এখান থেকেই দেখো, ই বাই এ, ঠিক আছে? আর সাথে টিও আছে। ই বাই টি, শক্তি বাই সময়, তার মানে কি ক্ষমতা বোঝো। এটা জায়গায় আমরা পাওয়ার লিখতে পারি, পাওয়ার বাই এরিয়া না? পাওয়ার মানে কি ওয়াট, এটা হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে ওয়াট মিটার ইনভার্স টু, এটা হচ্ছে আমার একক। ক্লিয়ার? আশা করি বুঝে গেছো। এটা এককটা কি হবে এদিকে লিখে দিই।
পাশেই লিখে দিই। এখন হচ্ছে হোয়াট মিটার ইনভার্স টু, ওটা ক্যালকুলেশন করে যাই আসবে মানটা বসাবো, বসে এখন দেবো হোয়াট মিটার ইনভার্স টু। সরি পারবে। এরপর আসো কোয়েশ্চেন 2। আচ্ছা, আর কোয়েশ্চেন গুলো একটু পরে করে, আরো কিছু জিনিস পড়াইনি। ধরো আমাদেরকে দুইটা তরঙ্গ দেয়া আছে, ঠিক আছে? দুটি তরঙ্গের বিস্তার, একটা ধরো A1 ও A2। তাহলে এদের লব্ধি বিস্তার কেমন হবে? বিস্তার কিন্তু একটা ভেক্টর আছে, ঠিক আছে? ধরো একটা জায়গা থেকে দুইটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, একটা যাচ্ছে এভাবে, যার বিস্তার মানে কি, এই যে এতটুকু ডিস্টেন্স গুলো, বুঝছো, A1। তারপর আরেকটা যাচ্ছে এদিকে, এটারও কত হবে A2 এরকম, ঠিক আছে? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ধরে নাও, কত ধরবো, ধরো আলফা। তাহলে এর লব্ধি বিস্তার কত হবে? তো হলে দুইটা তরঙ্গ একে অপরের উপর যদি উপরিপাতিত হয়, তাহলে এদের লব্ধি বিস্তার কত হবে? যেহেতু বিস্তার ত্বরণ, তার মানে একটা ভেক্টর আছে, তাহলে এর লব্ধি বিস্তার এ সমান হবে √ A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস আলফা। সামান্তরিক বিধি, ভেক্টরের সামান্তরিক বিধি ওভাবেই আসছে। এখন এই বিস্তার থেকে আমরা তীব্রতাতে যেতে পারি। দেখো তীব্রতা কিন্তু কোনো ভেক্টর রাশি না, তাহলে এর লব্ধি গুলা কেমনে বের করবে? এই তরঙ্গের বিস্তার A1, আর এই তরঙ্গের তীব্রতা ধরে নিলাম I1, আর দ্বিতীয়টার বিস্তার A2, তীব্রতা ধরে নিলাম I2। যেহেতু এরা ভেক্টর রাশি না, তাহলে এদেরকে আবার অন্যভাবে কনভার্ট করতে হবে। খেয়াল করো, আমরা এটাকে A স্কোয়ার সমান A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস আলফা ইজিলি লিখতে পারি। এখন একটু আগেই আমরা পড়ে আসছি আয় সমানুপাতিক A স্কোয়ার, পড়ছো না? পড়ছো না এটা? পড়াইছি তো, এই যে দেখো, ভুলে গেলে এখানে দেখো আয় সমানুপাতিক A স্কোয়ার, এগুলো আমাদের পড়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা আই সমান KA স্কোয়ার লিখতে পারি। পারি। আবার চাইলে কিন্তু এমনও লেখা যায়, এ হচ্ছে √I/K, এটাও লেখা যায়। তাহলে দেখো এখন আমরা এই মানগুলা বসাই দিলে কি হয়ে যাবে? বসাই দিলে এখানে আসবে A স্কোয়ারের জায়গায় I স্কোয়ার, I1 স্কোয়ার, I2 স্কোয়ার, 2√I1 √I2 কস আলফা। এটা কি বুঝছো? আমি কি এগুলা বসাই নিয়ে আজকে, বসলে কিন্তু ওরা কাটাকাটি হয়ে যাবে, এদের কোনো দরকার পড়তেছে না। এতটুকু বুঝছো সবাই? এই বুঝছো? আশা করি বোঝা গেছে। আমি যদি উভয় পক্ষে কে গুলা বসাই, যেমন এটা যদি A স্কোয়ার সমান I/K বসাও আর কি, তাহলে এখানে একটা কে থাকবে, K স্কোয়ার থাকবে, না সরি, কে থাকবে, এখানে একটা কে থাকবে, এখানেও একটা কে থাকবে, এখানে দুইটা রুটকে মিলে কে হবে, সবগুলা কাটাকাটি চলবে। ওই জিনিসটা আমি আর লিখি নাই আর কি, আমি ডিরেক্ট লিখে ফেলছি। তাহলে এটাই হচ্ছে আমার লব্ধি তীব্রতা। তাহলে লব্ধি তীব্রতা আই সমান পাচ্ছি √I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2√I1 I2 কস আলফা। আমার বিস্তারের ফর্মুলা, লব্ধি বিস্তার
এটা হচ্ছে আমার লব্ধ তীব্রতার ফর্মুলা। এখন ওদের অ্যাঙ্গেল চেঞ্জের কারণে এদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়, মানে আলফার মান বিভিন্ন কারণে বিভিন্ন আই এ পেয়ে থাকি। চলো এগুলো একটু দেখো। প্রথমে কেস নিন, আলফা 0 ডিগ্রি হলো। আলফা যদি 0 ডিগ্রি হয়, এ সমান কি হবে দেখো, রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস 0 ডিগ্রি, কস 0 মানে 1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 ইন্টু a2, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a1 প্লাস a2। তাহলে a1 প্লাস a2 মানে দুইটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি a ম্যাক্স। অর্থাৎ আমরা এখানে সর্বোচ্চ বিস্তার পেয়ে থাকি কখন, যদি দুইটা তরঙ্গের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। ক্লিয়ার? এখন খেয়াল করো, আমরা সিমিলার জিনিসটা এখন আই এর জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখান থেকেও করে ফেলতে পারি, আসলে এখান থেকেই লিখে ফেলি। চলো, আই এর জন্য কি হবে, এটা আই ম্যাক্স রুট ওভার আই ম্যাক্স বাই কে সমান রুট ওভার I1 বাই কে প্লাস রুট ওভার I2 বাই কে। লিখতে পারি না? পারি। রুট কে সব দিক থেকে চলে গেলে কি থাকবে, রুট আই ম্যাক্স ইজ ইকুয়াল রুট I1 প্লাস রুট I2, অর্থাৎ আই ম্যাক্স সমান হচ্ছে রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 হোল স্কোয়ার। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এটা চাইলে এখানে 0 ডিগ্রি বসাইও আনতে পারে, একই অ্যান্সার আসবে। এই যে আলফার জায়গায় 0 বসাইবে, তাহলে দেখো কি আসবে, I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার প্লাস 2 √I1 রুট I2 ইন্টু 1। ঠিক আছে, তাহলে এটাকেই যদি সলভ করি আমরা, এখান থেকে আমরা পেয়ে যাব এই জিনিসটা, রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 হোল স্কোয়ার। আশা করি বুঝছো। এবার একটু এই জায়গাটা মুছে দিই। এরপর টেস্ট 2 তে আসি। টেস্ট 2 তে ধরো আলফা হচ্ছে 180 ডিগ্রি, মানে বিপরীত দিকে যাচ্ছে। একটা যদি এইদিকে যায় তরঙ্গ, এই দিকে যাই, আর একটা যাবে উল্টা দিকে, মধ্যবর্তী কোণ কত, 180। সেই সিনারিওতে কি হয় দেখো। এখন এ সমান হবে রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস 2a1 a2। তাহলে এই জিনিসটা আমরা আসলে লিখতে পারি a1 মাইনাস a2 হোল স্কোয়ার, রুট আকারে থাকবে, অথবা রুট ওভার a2 মাইনাস a1 হোল স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এ হচ্ছে বিয়োগ আকারে আসতেছে, তাই এটা হচ্ছে মিনিমাম। এটা হবে a1 মাইনাস a2 অর a2 মাইনাস a1, মানে যেটা বড় বড়টা থেকে ছোটটার বিয়োগ হবে। ওকে, এবার আমরা যদি তীব্রতা খেয়াল করি, তীব্রতার ক্ষেত্রে কি হবে, Okay, এখানে বসাই দিই রুট ওভার আই মিনিমাম মানে সর্বনিম্ন তীব্রতা ডিভাইডেড বাই কে। হুম, বলো। না স্যার, স্লাইডটা চলে গেছিল এই জন্য।
এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, রুট ওভার আই মিনিমাম বাই কে, এখানে হয়ে যাবে রুট ওভার I1 বাই কে মাইনাস রুট ওভার I2 বাই কে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি রুট আই মিন মানে সর্বনিম্ন তীব্রতা সমান রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2, অথবা এটা কিন্তু রুট ওভার I2 মাইনাস রুট ওভার I1 ও হতে পারে। তাহলে আমরা এখান থেকে আই মিনিমাম সমান পাচ্ছি রুট I1 মাইনাস রুট I2 হোল স্কয়ার অর রুট I2 মাইনাস রুট I1 হোল স্কয়ার। আশা করি বুঝছো। এটা হচ্ছে আমাদের আরেকটা তীব্রতার ফর্মুলা। একটা বক্স করে দিই। তাহলে এই সিনারিওতে আমরা পাচ্ছি এটা হচ্ছে সর্বনিম্ন তীব্রতা, হচ্ছে সর্বনিম্ন বিস্তার, এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার, হচ্ছে সর্বোচ্চ তীব্রতা। এটা দ্বারা ওকে, এতটুকু আশা করি বুঝছি। এখন খেয়াল করো, এখানে কিন্তু তোমাকে যদি 0 বা 180 না দেয় তাহলে তখন ডিরেক্ট এই ফর্মুলা গুলাতে মান বসাই করবে, ঠিক আছে? এটাতে আর এইটাতে মান বসায় বের করবা আনসার। এই রিলেটেড ম্যাথ কিন্তু আসে। খেয়াল করো, আমার সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে কি হয়েছে, বিস্তার দুইটা যোগ করে দেওয়া লাগছে, আর তীব্রতার ক্ষেত্রে রুট করে যোগ করে বর্গ করা লাগছে। আর সর্বনিম্নের ক্ষেত্রে বিস্তার দুইটা বিয়োগ হয়েছে, আর তীব্রতার ক্ষেত্রে রুট করে বিয়োগ করে বর্গ করা লাগছে, ঠিক আছে? তাহলে এই জায়গাতে কিছু সিনারিও আসে। এরকম সিনারিও মনে করো, আমার দুটা তরঙ্গ একে অপরের উপর উপরিপাতিত হচ্ছে। জিনিসটা কেমন দেখো, মনে করো এটা একটা তরঙ্গ চলে গেল, ঠিক আছে, এখানে চলে যাচ্ছে, এর উপরে আরেকটা তরঙ্গ এসে পড়তেছে, এগুলাকেই তো বলে উপরিপাতন। এবং এটা কি হইতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে উপরিপাতিত হইতে পারে। অ্যাঙ্গেলটা আমি এখানে দেখাইতে পারতেছি না থিওরিতে, ঠিক আছে? 2 ডাইমেনশনালে তো দেখানো টাফ, জাস্ট বুঝে নাও একটা অ্যাঙ্গেলও আছে এই দুইটা তরঙ্গের মধ্যে। এটা হচ্ছে আমার প্রদত্ত হচ্ছে 1 নাম্বার তরঙ্গ যার বিস্তার A1, লালটা হচ্ছে 2 নাম্বার তরঙ্গ যার বিস্তার হচ্ছে A2, ঠিক আছে? এখন আমার দুইটা কাহিনী ঘটতে পারে এখানে। দুইটা কাহিনী কি কি, বিস্তার দুইটা সমান হইতে পারে, তরঙ্গ দুইটার বিস্তার সেম। সেই ক্ষেত্রে কি হবে উপরিপাতনের ক্ষেত্রে, দেখো বিস্তার সেম হইলে ওরা দুজন কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এতক্ষণ বিস্তার ছিল জাস্ট এতটুকু, এখন বিস্তারটা দ্বিগুণ হয়ে যাবে, দুটা যোগ হয়ে আমার এটা হয়ে যাবে অনেক উঁচু। আশা করি বুঝাতে পারছি। এটা হচ্ছে আমরা 2a, বুঝছো? আগে ছিল এ, দুটার বিস্তার যেহেতু সেম তাহলে দুটা মিলে হয়ে যাচ্ছে 2a। মানে আমি এ সমান A1 ধরছি, আর A1 আর A2 সেম, দুইটা যোগ হয়ে গেছে লব্ধিতে, লব্ধি বিস্তার কত হয় A1 প্লাস A2, তাহলে A প্লাস এ সমান 2a, বিস্তার দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে?
আর যদি A1 A2 থেকে বড় হয় বা ছোট হয়, A1 গ্রেটার দেন A2 অথবা A2 গ্রেটার দেন A1, তখন তুমি 2A বলতে পারবা না, তোমরা এটাকে 2A বলতে পারবে না, বাট বৃদ্ধি পাবে, বিস্তার বৃদ্ধি পাবে। তখন ধরো এরকম হবে, উম, এরকম আসছে। হুম, এটা হবে A1 প্লাস A2, A1 প্লাস A2। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। তাহলে চলো আরো কিছু ম্যাথ দেখাই। এই তীব্রতা, লব্ধি তীব্রতা, লব্ধি বিস্তার রিলেটেড। কোয়েশ্চেন 1 ভালো মতো বুঝিও। দুইটি তরঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিস্তারের অনুপাত 5:3 হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? এই রিলেটেড কোয়েশ্চেন খুব বেশি আসে, এমসিকিউতেও পাইতে পারো, সিকিউতেও পেতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমি সলভ করে দিই এটা, কিন্তু প্র্যাকটিস করবা নিজেরা, ঠিক আছে। দেখো আমাদেরকে বলছে সর্বোচ্চ আর সর্বনিম্ন বিস্তারের অনুপাত 5:3, তার মানে এ ম্যাক্স ডিভাইডেড বাই এ মিন সমান 5/3। তাহলে তীব্রতার ক্ষেত্রে কি হবে, আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিনটা আমাকে বের করতে বলতো, সমান কত, বুঝছো? সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আসো, আই ম্যাক্স সমান আমরা কি জানি, আই ম্যাক্স সমান জানি √, মানে উল্টা ভাবে চিন্তা করো, ঠিক আছে। এদিক থেকে না গিয়ে একটু উল্টা দিক থেকে চিন্তা করে বুঝাচ্ছি তোমাদেরকে। √I1 প্লাস √I2 হোল স্কোয়ার হবে। আই মিন কি হবে, √I1 মাইনাস √I2 হোল স্কোয়ার। আমরা A1 কে বড় ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্ষেত্রে A1 কে বড় ধরে নিচ্ছি। এই যে এখান থেকে পাইছি জিনিসগুলো, আই মিন সমান এটা দেখছি আমরা। তারপর আই ম্যাক্স সমান এই যে এটা, এটাও আমরা দেখছি, তাই তো। চলো এতটুকু আশা করি বুঝছি। তাহলে আমার I1 I2 বের করা দরকার, তাহলে কিভাবে বের করবো? এম এক্স মানে কি, এম এক্স মানে হচ্ছে A1 প্লাস A2, এম ইন মানে হচ্ছে A1 মাইনাস A2 সমান 5/3, ঠিক আছে। এবার এটাকে আমরা যোজন বিয়োজন করে দিতে পারি না, করে দিতে পারি। তাহলে এটা হবে যোজন করলে 2A1, হ্যাঁ, ডিভাইড বাই 2A2 সমান 8/2। এরপর এখান থেকে আমরা পাচ্ছি A1/A2 সমান 8/2। এরপর A1 মানে কি, A1 মানে হচ্ছে √I1, A2 মানে √I2, 8/2। এবার দুইটাকে যোজন বিয়োজন করে দাও, √I1 প্লাস √I2 ডিভাইড বাই √I1 মাইনাস √I2 সমান 8 আর 2 10, 10 2 গেল 6। বুঝছো এতটুকু? এতটুকু বোঝা গেছে।
এবার শুধু বর্গ করে দিলেই হয়ে যাবে। রুট ওভার I1 প্লাস রুট ওভার I2 হোল স্কয়ার রুট ওভার I1 মাইনাস রুট ওভার I2 হোল স্কয়ার সমান 100/36। ঠিক আছে? আমি মনে হয় ভুল করছি কিছু একটা। কিছু একটা ভুল করছি। ভুল করছি। ভুল হয়েছে আমার, নাকি ঠিকই করছি? আচ্ছা না, ঠিকই আছে। তাহলে এখান থেকে পাচ্ছি I max ডিভাইড বাই I min সমান কত? 100/36। এটাই অনুপাত। স্যার আমার 25/9 আসছে। 25/9 আসছে, তাহলে আমি ভুল করছি কোথাও। না, কাটাকাটি করলে এটাকে 25/9 আসে। 25/9 আসবে? ও হ্যাঁ, সরি, তো পাগল হয়ে গেলাম। 25/9 আসে, ঠিক আছে। আচ্ছা, বুঝছি এতটুকু। ওকে, এটা আমি অনেক বড় করে করছি এবং করানোর একটা রিজনও আছে। আমি এই প্রসেস অ্যাকচুয়ালি করি না, কারণ এটা লেন্দি প্রসেস। জাস্ট আমি তোমাদেরকে প্রতিটা স্টেপ বোঝানোর জন্য করছি, যোজন বিয়োজন গুলো। এখন এটাকে অনেক শর্টকাটেও করতে পারো চাইলে। দেখো এটাতে কিন্তু অনেক লাইন হয়েছে, 1 2 3 4 5 6 7 8, প্রায় 8 9 লাইনের মতো হয়েছে। এটাকে আরেকভাবে আমরা করতে পারি, যেটাতে খুব ইজিলি চলে আসবে অ্যান্সারটা। কিভাবে? দেখো, আমাদেরকে এ ম্যাক্স বাই এ মিন সমান কত দিল? 5/3। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি A1 প্লাস A2 ডিভাইড বাই A1 মাইনাস A2 সমান 5/3 লিখতে পারি না? পারি। এবার দেখো, I max বাই I min সমান কি হয়? A max স্কোয়ার ডিভাইড বাই A min স্কোয়ার। এটা লেখা যায় না? যাবে এটা? যদি I সমানুপাতিক A হয়, তাহলে I max সমানুপাতিক তো A max স্কোয়ারই হবে, তাই না? সেম ভাবে I min স্কোয়ার সমানুপাতিক A min স্কোয়ার হবে। কে থাকবে, কে গুলা কাটাকাটি চলে যায় আর কি, বুঝছো তো আশা করি। এবার এখানে দেখো, A max মানেই তো A1 প্লাস A2, A min মানেই তো A1 মাইনাস A2, মানে এই যে এটা। ঠিক আছে, ডিরেক্ট চলে আসছে, দেখো আনসারটা খুব ইজিলি চলে আসে। এটা হচ্ছে 5² বাই 3² 25/9। এটা অনেক ইজি না? বোঝা গেছে? তো তুই কি মনে হয় এভাবে করছো? না স্যার, আমি ওই আয়ের মানগুলাতে হচ্ছে A1 A2 উভয় বসাই। আচ্ছা, মান বসায় করছো, সমস্যা নাই, হ্যাঁ। যেভাবে খুশি করো, আনসারটা আসলেই হইলো। এটা কিন্তু এমসিকিউ তেও আসে, অ্যাডমিশনেও আসে, বুয়েটেও একবার আসছিল এই টাইপের ম্যাথ। এরকম ঘুরে ঘুরে অনেক রকম দিতে পারে। চলো আরো কয়েকটা দিই, বানাই দিই। কোশ্চেন ধরো, দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত 5:3 হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন
তীব্রতার অনুপাত কত? অনুপাত কত, এটা হচ্ছে কোয়েশ্চেন, বুঝছো? অর্থাৎ আমাকে এটাতে দেখো I1 ডিভাইডেড বাই I2 সমান 5/3 দেয়া আছে, বের করতে হবে Imax বাই Imin। পারবে না? পারা উচিত, সোজা আছে অঙ্কটা, ঠিক আছে? করে নিবা। এই পারবে নাকি পারবে না? পারবো স্যার। পারবে। তারপর ধরো কোয়েশ্চেন 3 আরেকটা দিই, মানে এরকম ঘুরাই পেঁচাই দিবে আর কি, যেগুলাতে ওই সমানুপাতিক রিলেশনটা ইউজ করে অঙ্ক করতে হবে। দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত সেমই রাখি, 5:3 হলে এখানে দশমিকে আসতে পারে, বুঝছো? পূর্ণ সংখ্যায় নাও আসতে পারে, কারণ এগুলো আমি আন্দাজে দিচ্ছি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? তাহলে আমাদেরকে এখানে A1/A2 ম্যাক্সিমাম দেন, ম্যাক্সিমাম মিনিমাম দেয় নাই, ডিরেক্ট বিস্তার দিছে দুটা তরঙ্গের 5/3। এখান থেকে বের করতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন মানে Imax বাই Imin। পারবে? পারবে না? হ্যাঁ স্যার। পারবে। এখানে অনেক সময় এটাও বলতে পারে শুধু তীব্রতার অনুপাত বের করতে। আশা করি পারবে, রিলেশন গুলো ইউজ করলেই পারা যাবে। এই জন্য ওই রিলেশন গুলা খুবই দরকার ছিল, আমি এগুলো আলাদা করে দেখাইছিলাম এখানে, এই যে এগুলো। উফ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই রিলেশনটা আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে যখন ভূতালোক বিজ্ঞান পড়বো তখন এটা লাগবে। চলো নেক্সট আরেকটা কোয়েশ্চেন পরে আজকে এইটুকুতেই রেখে দিব। সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে অগ্রগামী তরঙ্গ পড়ে আসছি, তাই না? অগ্রগামী তরঙ্গের কিছু ধর্ম আছে, ঠিক আছে? এই ধর্মগুলা নিয়ে পয়েন্ট আকারে তোমাদের বইয়ে এক্সপ্লেন করা আছে, তা আমার মনে হয় না এগুলো আমার এক্সপ্লেন করার প্রয়োজন আছে। তো অগ্রগামী তরঙ্গের ধর্মগুলা কি কি আছে আমি জাস্ট পয়েন্ট গুলা বলতেছি, যেমন শোষণ, তারপর প্রতিফলন, তারপর প্রতিসরণ, ব্যতিচার, তারপর ছিল অপবর্তন, তারপর ছিল সমবর্তন, বিক্ষেপণ, ঠিক আছে? এই জিনিসগুলা পড়বা বই থেকে, যে অগ্রগামী তরঙ্গের শোষণ ঘটে, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, বিক্ষেপণ, এই জিনিসগুলা হয় কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে হয় না। এই জিনিসগুলা বই থেকে অবশ্যই পড়ে নিবে, ঠিক আছে? তো এগুলা পড়ার সময় তোমার মাথায় আসতে পারে যে শোষণটা কি। ধরো কোন একটা তলে যখন তরঙ্গ উপরিপাতিত হয়, এটা আমরা 9-10 পড়ে আসছি, যে তলটা কিছু পরিমাণ শক্তি শোষণ করে নেয়, ঠিক আছে? এটাই হচ্ছে শোষণটা। প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, এক তল থেকে আরেক তলে যাওয়ার সময়, মানে একটা তলে যদি আপতিত হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ আলো কি হয়, প্রতিফলিত হয়, আরেকটা নির্দিষ্ট পরিমাণ আলো প্রতিসরিত হয়। প্রতিফলন মানে একই মাধ্যমে চলে আসা, প্রতিসরণ মানে অন্য মাধ্যমে চলে যাওয়া। এগুলা তো পড়ছো, প্রতিফলন, প্রতিসরণ, ঠিক আছে? আলো অগ্রগামী তরঙ্গতেও এই ধর্মগুলা দেখা যায়, কারণ আলো কিন্তু এক প্রকার তরঙ্গ, ঠিক আছে? ব্যতিচার কি?
ব্যতিচার জিনিসটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানে আছে, ফিজিক্স সেকেন্ড পেপারে। ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এই জিনিসগুলা আমাদের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আছে, ফিজিক্স সেকেন্ড পেপারে। ঠিক আছে, ওগুলো আমরা তখন পড়বো ইন ডিটেলস। জাস্ট ব্যতিচার বলতে এতটুকু মাথায় রাখতে পারো, দুইটা আলোর তরঙ্গ যখন দুইটা আলোর তরঙ্গ একে অপরের উপর উপরিপাতিত হয়। ঠিক আছে, অনেক ডিটেলস আছে, এবার জাস্ট সংজ্ঞাটা শোনো। দুইটা আলোর তরঙ্গ যখন একে অপরের উপর উপরিপাতিত হয়, কোথাও কোথাও আলোর তীব্রতা অনেক বেড়ে যায়, আবার কোথাও কোথাও আলোর তীব্রতা অনেক কমে যায়। তখন আমরা আলোর তীব্রতার একটা পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি দেখি, এটাকে বলা হয় ব্যতিচার। মানে ধরো কোথাও আমরা দেখবো অন্ধকার হয়ে গেছে, কোথাও আলোকিত হয়ে গেছে, কোথাও অন্ধকার হয়ে গেছে, কোথাও আলোকিত হয়ে গেছে। কাইন্ড অফ আমরা জেব্রা দেখছি না, জেব্রার গায়ে যেমন সাদা কালো প্যাটার্ন থাকে, ওরকম একটা প্যাটার্ন দেখা যায়। এই ধর্মটাকে বলা হয় ব্যতিচার। ঠিক আছে, এরকম অপবর্তনেরও কাহিনী আছে, সমবর্তনেরও কাহিনী আছে। ঠিক আছে, এগুলো তোমাদের এখন না বুঝলেও চলবে আপাতত। ঠিক আছে, কারণ এগুলোর ডিটেলস কিছু আসবে না, সেকেন্ড পেপারেই পড়বা। শুধুমাত্র ব্যতিচার ঘটে নাকি ঘটে না, অপবর্তন ঘটে নাকি ঘটে না, সমবর্তন ঘটে নাকি ঘটে না, এই জিনিসগুলা মাথায় রাখা। ঠিক আছে, অগ্রগামী তরঙ্গের জন্য আর স্থির তরঙ্গের জন্য। স্থির তরঙ্গটা আমরা নেক্সট ক্লাসে শুরু করবো। ঠিক আছে, আজকে এতটুকুতেই রাখতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো এখন।